আসসালামু আলাইকুম। সরকারের এক্সিট রুট কি, অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন, কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কি না, এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে। কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছিলেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন। এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। বিএনপির পক্ষ থেকে একটি অনুষ্ঠান ছিল, ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে। আলোচনা বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে ভাবনা কি। তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতিথি হিসেবে যে কথাগুলো বললেন প্রকাশ্যে অবশ্যই অনেক মিনিংফুল। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক্সিট রুট নিয়ে ভাববার সময় এসেছে। একই সঙ্গে তিনি বলেছেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন? যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন, তার মতন আরও অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কী, সরকার কি করতে চায়। যদিও আমাদের মতো মানুষরা এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছি। সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট। কেউ এখনও প্রশ্নের মধ্যে আছেন, কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে। এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না। অতএব যখন দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অবশ্যই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে, সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন। এবং এরপরে আরও আছে, সেটা বলছি। কিন্তু নির্বাচন না দিয়ে যে দিনের পর দিন বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও পর্যন্ত উপলব্ধি করতে পারছেন? সরকারের মূল চালিকা শক্তি কে? জামায়াতে ইসলামী এবং এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তারা তো নানান ধরনের টালবাহানা করছে, এগুলোও পুরনো কথা সরকারকে টিকিয়ে রাখার জন্য। তার কারণ তারা বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার চালাচ্ছে। এতদিন বলে আসা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে বিএনপি কোনো সংস্কারে বা মূল বিষয়গুলোতে বিএনপি সম্মতি দিচ্ছে না, তারা সবসময় বিরোধিতা করছে। আজকে এন্ড অফ দ্য ডেতে এসে কি শোনা যাচ্ছে, কি জানতে পারছি আমরা, যখন কিনা 31শে জুলাই জাতীয় ঐকমত্য কমিশন, কথিত কমিশনার একটা, আমি সবসময় বলে আসছি নাটকের আর এক কমিশন, যাই হোক, তারপরও তারা একটি খসড়া দিতে যাচ্ছে। এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনার সংস্কার কোন পদ্ধতিতে হবে, কী বিষয়ে সংস্কার হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা এবং সবাই যেই জায়গাগুলোতে কমন সাড়া দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল, সেইগুলোতে সংস্কার হবে সেটি জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে। যখন এই কাজটি প্রায় শেষের পথে তখনই জামায়াতে ইসলামী আর এনসিপি বা বাগড়া দিয়ে বসলো। জামায়াতে ইসলামী বলছে যে
জামাতে আমির তিনি নিজেই বৃহস্পতিবার বলেছেন, বুধবার, বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। বুঝুন অবস্থা। মানে এখন দেখছে আর কোনো কিছুতে বাধা দেওয়া যাচ্ছে না, নানান ধরনের টালবাহানা তো চলেছে, একটা বছর পার করে ফেলা হয়েছে এই সংস্কার নাটক করে, বিচার, নির্বাচনে নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে। ঠিক একই ভাষায় এনসিপি বলছে, আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না। মানে পুরোপুরি ক্লিয়ার তো যে তারা কি চাইছে। মনে করুন যে সব সংস্কার হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে গেল, কল্পনা করুন, একেবারে অবাস্তব পরিকল্পনাটাই আমরা করে ফেলি, তারপরেও তারা আবার নতুন অজুহাত দেবে। এবং বারবার বলে আসছে, দেশের সামগ্রিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন বলা হবে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না। এগুলোও বলা হয়ে গেছে অলরেডি। তাদের নাটকের কোনো শেষ নেই। এবং যে বিএনপির প্রতি অভিযোগ জানানো হচ্ছিল, সেই বিএনপি তো অনেক কিছু মেনে নিয়েছে। এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি, সোনাই সোহাগা। তারা বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া সনদে স্বাক্ষর করবে না বা নির্বাচন হতে দেবে না। মৌলিক সংস্কার কারা করবে, কতদিনে করবে, এটা তো একটা চলমান প্রক্রিয়ার কথা আমরা সবাই জানে। এবং নির্বাচন দেরিতে হওয়া মানে দুর্যোগের ঘনঘটা আরও ঘনীভূত হবে। যে কথাটি বলছিলাম পরবর্তীতে সেটি আরও ভয়ঙ্কর। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত। বর্তমান সরকার যে যাবে, তারা যে কাজকর্মগুলো করছে, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে। অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে, সব কিছু ওলটপালট করে দিচ্ছে। এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে, যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, প্রকারান্তরে সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবেই সময়টি দিতে চাচ্ছে। এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, পরবর্তী সময়ে তো একটা নির্বাচন হবেই, সে আজ হোক কাল হোক। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয়, এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠগড়ায় দাঁড় হতে হবে কিনা, অথবা যদি ধরে নিই আরও অনেকের মতোই তারা পালিয়ে যাবেন, পালানোর সময় পাবেন তো? এই প্রশ্নগুলো আমরা করাচ্ছি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তাদের ভেবে দেখা দরকার। তবে অবশ্যই কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমাদের অনেকের মতে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।